14/7/2024 তারিখ। এখন ভোর 5:30। আমরা আছি কাটরায়। আমরা যাচ্ছি আজকে শ্রী বৈষ্ণব মাতাজির দর্শনে। ওয়েদার এত সুন্দর, ভোরবেলাটা খুব ভালো লাগছিল। চারিদিকে দেখুন এখনও লাইট জ্বলছে, একটু একটু অন্ধকার, আলো, সবে আলো উঠছে। আর দূরে কিন্তু বৈষ্ণোদেবী মন্দিরের পাহাড় থেকে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। কেন, ওটাকে এক্সট্রা একটা লাইট দিয়ে, লাইটের ব্যবস্থা আছে ওই পুরো রাস্তাটাতে। আর টিনের শেডটা এখান থেকে নিচ থেকে দেখা যাচ্ছে, উপরে টিনের শেড দিয়া পুরো রাস্তাটা, যাত্রাপথটা। কাটরায় কিন্তু আপনার খুব ভালো লাগবে। এখানে তো আমরা ছিলাম খুব অল্প পয়সার একটা হোটেলে, 500 টাকা ডবল বেড নিল আর 750 টাকা ট্রিপল বেড। রাত কাটানোর জন্য খুব সুন্দর। বাস স্ট্যান্ডের একদম পাশেই দুবে হোটেল। আমরা রাত্রে বিকালে যখন নামলাম তখন বেলা 4টা নাগাদ হবে। নেমে আমরা প্রথমে RFID কার্ড করে নিলাম। এখানেও কার্ড করতে হয় বিনামূল্যে। লাইনে দাঁড়ালাম, 10-15 মিনিট লাগে। কার্ড বানিয়ে নিলাম। ওই কার্ডটা আমাদের কাছে থেকেই গেল। আজকে আমরা সকালবেলা যাত্রা করব। ওখানে তো পয়সা লাগে না। সকালে গলায় কার্ড ঝুলালাম, গায়ে একটা হালকা উইন্ডচিটার নিয়েছিলাম, কারণ ওয়েদার খুব সুন্দর, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এই যে বাস স্ট্যান্ড থেকে না আপনি গেট অবধি যে যাবেন, এইখানে কিন্তু অটোওয়ালারা একটু তো মনোপলি আছেই ওদের। ওরা মাথা পিছু 40 টাকা করে ভাড়া চাচ্ছিলো। এক একটা গাড়ি 4 সিটের অটোতে 160 টাকা করে ভাড়া। 2 কিলোমিটার রাস্তা হবে আমি দেখলাম। আসার সময় আমি হেঁটে এসেছিলাম। যাওয়ার সময় আমি আর সজলবাবু বলেন চলেন তো হেঁটে কত দূর হবে। কিন্তু আমরা পরে কিন্তু একটা 20-30 টাকা দিয়ে, মাথা পিছু 20-30 টাকা দিয়ে একটা অটো ভাড়া করেছিলাম। আর এই দেখুন, এই জায়গায় রেজিস্ট্রেশন হচ্ছে একদম বাস স্ট্যান্ডের উপরে। কোথাও আপনাকে কোনো নো প্রবলেম। কাটরা কিন্তু খুব সেফ জায়গা। আমরা গতকাল রাত্রেই করে ফেলেছি এগুলো, সবাই মিলে লাইনে দাঁড়িয়ে খালি আধার কার্ড নিতে হয়। আর এই যে অটোর চালকরা, এরা সবকে এখান থেকে এমনভাবে এরা একটা সিন্ডিকেট বানিয়ে রেখেছে যে আপনার উপায় নেই যে আপনি কোনোভাবে যাবেন। এইখানেই 160 টাকা করে অটো ভাড়া দিয়ে আপনাকে যেতেই হবে। আর সকালবেলা সবার একটু হাঁটতে ইচ্ছাও করে না, যে এইটু যতটা পারা যায়। এরপরে তো হাঁটতেই হবে 15-16 কিলোমিটার রাস্তা। এই জন্য সবাই একটু চেষ্টা করে যে যদি একটু অটোতে করে কিছুটা এগিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা তো হেঁটেই গেলাম। আর এই দেখুন সজলবাবু মাথার মধ্যে 40 লাগিয়ে বললাম চলেন দুজনে মিলে হাঁটা দিই। রাস্তায় আমরা দুজনে ছিলাম, আর কাউকে খুঁজে পেলাম না। গেট অবধি অটো 160 টাকা। আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটেই যাবো। কত হবে, 1.5-2 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, হাঁটা দিচ্ছি। ওই দেখুন দূরে গেটটা দেখা যাচ্ছে। আর গেটের দুই পাশে এত সুন্দরভাবে সাজানো, আর এত ভালো লাগছিল। সব মানুষের একটি মাত্র উদ্দেশ্য, দেখুন মাতাজির দর্শনে যাবে। এটাই হচ্ছে এই ধরনের দর্শনের একটা গুড সাইন, যে সবাই একটা কাজে যুক্ত রয়েছে। আমাদের সারাদিন এক একটা মানুষ এক এক রকম কাজ করে, কিন্তু যখন আপনি এরকম দর্শনে যাচ্ছেন তখন দেখবেন সবার একটাই মাত্র উদ্দেশ্য, মাতাজিকে দর্শন করা। তার ফলে পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর থাকে। হ্যাঁ, সব কিছু পজিটিভ থাকে চারিদিকে। আর ওই যে গেটটা আছে না, ওই গেটে চেকিং হবে। আমার কাছে ক্যামেরা আছে, ক্যামেরাটাকে দেখি কীভাবে নিয়ে যাওয়া যায়, যেতে দিবে কি না, আবার অসুবিধা হবে কি না। ক্যামেরাটা লুকিয়ে টুকিয়ে নিয়ে যেতে হবে। আর এই যে পাশে যে লাইটগুলো দেখছেন, এগুলো খুব ভালো করে লাগানো ছিল। দেখুন বাইরের থেকে কিন্তু আমি এখান থেকে কিন্তু ঘোড়াওয়ালা বলছে ঘোড়া। কিন্তু আমার মনে হয় না, যখন আপনি এরকম দর্শনে এসছেন কিছুটা তো হাঁটুন, একটু তো হাঁটুন। এই যে 5:57 মানে আনুমানিক 6টা আমি যাত্রা শুরু করলাম। আমার মনে হয় পায়ে হেঁটে আমাদের কিছুটা হাঁটা উচিত। তারপরে আপনি পারছেন না, ঘোড়া নিলেন, সেটা আলাদা ব্যাপার। একদমই হাঁটবেন না, শরীরে আপনার একদম স্ট্রেংথ নাই, তাহলে আমার মনে হয় দর্শনে আসাই উচিত না। কিছুটা হাঁটুন, যখন পারছেন না তখন একটু ঘোড়া চলুন। ওয়েদার খুব সুন্দর, আকাশে হালকা মেঘ, সকালে বৃষ্টি বাদল নেই, আবার রোদও নেই। হাঁটতে খুব ভালো লাগছিল। রাস্তায় না অনেক মন্দির পড়বে, তাই না? দেখো কেমন তালে তালে চলেছে। এই দেখুন চরণ পাদুকা মন্দির, আর বেশি দূর নেই, সামনেই আছে। আর দেখুন রাস্তার নোংরা, দেখুন এগুলো মানুষই করেছে।
আমার মতন আপনার মতন ভক্তরা এইসব করেছে। মন্দিরে যাওয়ার পথে রাস্তাগুলোকে সব নোংরা করেছে, সারাক্ষণ পরিষ্কার করে চলেছে মানুষজন। কি কর্মীরা রয়েছে, পরিষ্কার করার লোকজন রয়েছে, তারা করেই চলেছে, কিন্তু মানুষও আছে। চলো যত নোংরা করা যায়। এই আমরা আসলাম চরণ পাদুকা মন্দির। সকালবেলা ভিতরে আর ঢুকলাম না, ভিতরে অনেক দেবদেবীদের মূর্তি রয়েছে। রাস্তায় দু একটা মন্দির পড়বে, ভালো লাগে ওগুলো বেশ। আসার সময় যদি একটু সময় হয় ঢুকবো, যাওয়ার সময় আর আমরা সময় নিলাম না, সময় মতন আমাদেরকে পৌঁছাতে হবে মন্দিরে, এই ভাবনায় আর আমরা ঢুকলামই না। এদিক দিয়ে গেলে 6.5 কিলোমিটার, এদিক দিয়ে গেলে 5.5 কিলোমিটার। এদিক দিয়ে চড়াই বেশি। ব্যাটারি কারের টিকিটের জন্য লাইন দিতে পারে। আমরা অর্ধকুমারী ক্রস করলাম, আনুমানিক 2 ঘন্টা লেগেছে অর্ধেক রাস্তা আসতে। দেখি বাকিটা কত সময় লাগে। রাস্তায় আমাদের উৎপলা দিদি ভাই, ছবি রানী, জ্যোতিষবাবু সবার সাথে দেখা হয়ে গেল। ওরা আমাদের অনেক আগে বেরিয়েছে, পায়ে হেঁটেই রওনা দিয়েছে, খুব হাঁপসে গেছে একদম, কিন্তু আমাদের পেয়ে যেন একটু ভালো লাগলো। তো চলো আমরা 5 জন মিলে একসাথে যাই। আর দেখুন চারিদিকে কী সুন্দর মাইকে গান বাজছে। এই গানগুলো চালালে আবার কপিরাইট হয়ে যাবে, তার জন্য আমাকে গানগুলো মুছে দিতে হচ্ছে। খুব ভালো লাগছিল, সকালে হাঁটতে এত সুন্দর যাচ্ছিল, মানে বলে বোঝানো যাবে না। এটা এই মাতা রানীজির পরিচালন সংস্থা আছে একটা, শ্রাইন বোর্ড, এরাই চালায়। কাশ্মীরের যত বড় বড় তীর্থস্থানগুলো আছে শ্রাইন বোর্ডই চালায়। এদের কিন্তু রাস্তায় অল্প পয়সা এই রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানে একটু ঢুকলাম, একটু বিস্কুট খেলাম, একটু চা খেলাম, সকালবেলা ভালো লাগছিলো। হেঁটেছি, কিছু খাওয়া হয়নি এর আগে, সচরাচর সকালে চা খাই না, এবং আমি সবাইকে বলি সকালে কোনো সময় খালি পেটে চা খাবেন না, একটু বিশেষভাবে কোনো দিন 1 দিন খেলেন আলাদা ব্যাপার। এই জায়গায় কিন্তু চায়ের দাম, বিস্কুটের দাম খুব কম ছিল। আমরা একটু খেয়ে তারপরে আবার হাঁটা দিলাম, কেন একটু টায়ার্ডনেস আসে হাঁটতে হাঁটতে। बहुत कष्ट है, कष्ट 7.5 কিলোমিটার, অনেকটা চলে এসেছে। এখন চড়াই অনেক কমে গেছে, এখন মোটামুটি প্লেন। কি সুন্দর গান হচ্ছে, হাঁটতে খুব ভালো লাগছে। গান হচ্ছে, কি সুন্দর মন্ত্র পাঠ হচ্ছে, মন্ত্র পাঠ হচ্ছে এখানে, মন্ত্র পাঠ হচ্ছে কি সুন্দর মাইকে, হাঁটতে খুব ভালো লাগছে। वाह वाह वाह, दर्शन हो गया? नहीं, थोड़ा रेस्ट ले रहे हैं। वेरी गुड, चलिए। 1 किलोमीटर बाकी। কটা বাজে? 9:30। 6টা, 3.5 ঘন্টা, 3 ঘন্টা লাগে। আমরা মাঝখানে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমরা পার্বতী ভবনে পৌঁছে গেলাম। পার্বতী ভবন থেকে মন্দিরের দূরত্ব এই 300-400 মিটার হবে। এইখান থেকেই আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এখানে জিনিসপত্র রেখে আপনাকে ওরা যে স্কাই ওয়াক নতুন বানিয়েছে সেইটাতে করে কিন্তু মন্দিরে দর্শনে যেতে হবে। আমরা এখানে জিনিসগুলো যে রাখলাম, এটা ক্লক রুম আছে এখানে পার্বতী ভবনে, এটা ভুল করবেন না। ক্লক রুমে সব জিনিসপত্র রাখলাম, রেখে মন্দির দর্শনে গেলাম। আর এই দেখুন 1:15 বাজে, মন্দির দর্শন করে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের দর্শন শেষ, খুব ভালো দর্শন হলো, নতুন একদম অভিজ্ঞতা। একটা নতুন রাস্তা দিয়ে গেলাম, যেটা 2023-এ ছিল না। এবার খুব ভালো লেগেছে ওই রাস্তা দিয়ে দর্শন করতে। বৈষ্ণোদেবী দর্শন শেষ হলো। আজকে 14/7/2024 তারিখ শেষ করলাম। আমরা মোট 12 জন। সুনীলবাবু চলে গেছেন, প্রত্যেকে সুষ্ঠুভাবে দর্শন করেছে। নগেনদা আসেনি আর লক্ষ্মী আসেনি, মোট 10 জন আমরা বেরিয়েছি। এরা এখনও অসুস্থ আছে, এদের শরীর সুস্থ হয়নি। দর্শন করলাম ঠিকই, কিন্তু এবার দেখলাম আমূল পরিবর্তন। বৈষ্ণোদেবীতে আমূল পরিবর্তন হয়েছে। আপনারা যদি বৈষ্ণোদেবীতে আসেন তাহলে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। সেটা হচ্ছে একটা স্কাই ওয়াক তৈরি হয়েছে।
অর্থাৎ একদম দর্শনের জন্য একটা নতুন রুট তৈরি হয়েছে, যেটা খুব সুন্দর করেছে। একটা বিরাট অঙ্কের টাকা খরচ করে এই কাজটা করা হয়েছে এবং এত বিউটিফুল করেছে। ওইখানে আপনি রেস্ট পেয়ে যাচ্ছেন, রেস্ট নিতে পারছেন, লাইন দিয়ে খুব ফাঁকা একটু লাইন দিয়ে খুব সুন্দরভাবে দর্শন হচ্ছে। একটু সময় লাগবে দর্শনের জন্য, আমাদের প্রায় আনুমানিক 1 ঘন্টা লেগেছে, খুব বেশি ভিড় নেই। যেহেতু অমরনাথে যাত্রার সময় এই জন্য একটু তো ভিড় হবেই, ওইটুকু ভিড় এক্সপেক্ট করাই যেতে পারে। তাছাড়া আমার মনে হয় বৈষ্ণোদেবীতে সারা বছর ভিড় চলতেই থাকে, আর সারাক্ষণ অর্থাৎ 24 আওয়ার্স এখানে কিন্তু যাত্রা চলছে। খুব সুন্দর। কাটরাতে নাইট স্টে করুন। তারপরে আমি সাজেস্ট করবো, আমি এই তৃতীয়বার যাচ্ছি দিনের বেলায়। আমি প্রথমবার কিন্তু রাতে জার্নি করেছি, শরীর খুব ক্ষতি হয়, দিনেও খুব অসুবিধা নেই, আপনাকে ঘুমের কোনো প্রবলেম হয় না। যারাই রাতে যাচ্ছেন তারা ভোরবেলায় বা দিনের বেলা নেমেই কিন্তু ঘুমাতে হচ্ছে, সারাদিন কিন্তু আপনি কিছু করতে হচ্ছে, দিনটা আপনার এমনিতেও নষ্ট হচ্ছে। কাটরাতে খুব অল্প পয়সার মধ্যে আমরা হোটেল পেয়ে গেছি, ওই হোটেলে থাকলাম। মাত্র 600 টাকা ডবল বেড, 750 টাকা ট্রিপল বেড হোটেল। আপনি ওই হোটেলে থাকতে পারেন, থেকে কাটরা দারুণ শহর, মার্কেটিং করেন, খুব সুন্দর ড্রাই ফ্রুটস, এগুলো জম্মু বা শ্রীনগরে না কিনে আপনি কাটরাতে কিনতে পারেন। দেখলাম অনেক বেশি মানে রিজনেবল প্রাইস আছে। তো এগুলো কিনে আপনি কাটরাতে স্টে করে দেখুন। আমরা আগামীকাল শিবপুরি যাব, এখান থেকে শিবপুরি 80 কিলোমিটার। তারপরে গাড়ি একটা এরকমভাবেই কথা বলছি যে গাড়িটা আমাদের এখান থেকে শিবপুরি নিয়ে যাবে, তারপরে আমাদেরকে জম্মু ড্রপ করে দেবে। আমরা সন্ধ্যা 6টার মধ্যে জম্মুতে নেমে যাব এবং আশা রাখছি কালকে 8টার সময় একজনের ট্রেন আছে, উত্তলার ট্রেনটা আছে 8টা, 8:30টায়, এবং আমাদের ট্রেন আছে রাত্রি 10:45। এখন দারুণ টাইমিংসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। চলুন সাথে থাকুন, আমি আরও অনেক কথা বলবো এই কাশ্মীর ট্যুরে। বাবার পিছে চড়ে বৈষ্ণো দেবী দর্শন। सत्रह एज कितना है इसका? 95। वाह, फिर भी पैदल आ रहे हैं। आ रहे हम लोग, फिर भी पैदल आ रहे। वाह, और माता रानी की कृपा से आधे हम लोग आ गए हैं। आगे और ज्यादा दूर नहीं है, 1 आज ज्यादा किलोमीटर। दूर नहीं है, माता रानी की कृपा से हम लोग जल्दी पहुंच जाएंगे। 1 किलोमीटर, 1 किलोमीटर और है माता रानी थैंक की। यू। जय माता दी, 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 जय माता दी। মানুষের আস্থা, শ্রদ্ধা, ভক্তি ঈশ্বরের প্রতি, সত্যি বিশ্বাস, এগুলো ভাবাই জানে এত এখনও আছে। দেখুন, মানুষ যদি জীবনে কিছু পরিবর্তন করতে চায় নিজের জীবনে, তাকে তো তার নিজেকেই করতে হবে। ঈশ্বর তো কিছু করে দেবেন না। ঈশ্বর তো সবসময় চান, তিনি তো গড, তিনি হচ্ছেন গুডনেস, তিনি তো সবসময় চান যাতে আমরা ভালো থাকি। কিন্তু আমরাই তো ঠিকঠাকভাবে থাকতে পারি না, যেখানে সেখানে নোংরা করছি, নোংরা কথাবার্তা বলছি, নোংরা চালচলন, নোংরা পোশাক। এগুলোর জন্য ঈশ্বরের কাছে এসে তো লাভ নেই। আসছে ভক্তি আছে, ঠিক আছে, কিন্তু প্রকৃত পরিবর্তন নিজের মধ্যেই করতে হবে, তাই না? তবেই তো জীবনে ঈশ্বরের সন্ধান পাওয়া যাবে, তাকে বোঝা যাবে, তাকে চেনা যাবে, তাকে জানা যাবে। মানুষভাবে এখানে আসলাম, একটু মাথা খুঁজতাম, ব্যাস হয়ে গেল। এটা কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, চলো দেখো, আমি অবাক হয়ে যাচ্ছি, এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে এত ভক্তি শ্রদ্ধা রয়েছে, কিন্তু জানি এরা শুধুমাত্র দর্শন করে বাড়ি যাবে, আবার ঠিক নিজের জীবন যেমন চলছিল ধারাবাহিকভাবে, যেমন আগেও যেরকম চলছিল ঠিক তেমনই চলবে, বিশেষ কোনো পরিবর্তন করতে পারবে না। এর মধ্যে হয়তো খুব সামান্য সংখ্যক মানুষ মাতার দর্শনের পর মায়ের শ্রদ্ধা ভক্তিতে, মার আশীর্বাদ ধন্য হয়ে হয়তো নিজেদের জীবনকে কিছুটা পরিবর্তন করে দেবে, কিন্তু বেশিরভাগ মানুষই দেখবে সেই গতানুগতিক জীবনযাত্রাতেই চলবে। এতে আর কী লাভ হবে? শুধুমাত্র পরিশ্রম করা, ব্যাস আর কিচ্ছু না। চলুন সাথে থাকুন, এগুলো জীবনের উপলব্ধি আমি শেয়ার করছি আপনাদের সামনে। चलिए, आप लोग का दर्शन हो गया? हाँ, कब आए थे? आज ही सुबह? हाँ, सुबह पहुँचे। तो सुबह ये स्टार्ट किए थे सुबह? हाँ, सुबह 7 बजे के करीब स्टार्ट लग गए थे हम लोग, उसमें लाइन में लग गए थे वहाँ पे। अच्छा। नहीं, वो तो स्टार्ट तो कल शाम कर दिया था। कल शाम? हाँ, आज सुबह फिर दर्शन कर लिए। वहाँ जो ठहरे थे वहाँ हाँ हाँ, रात में ठहरे थे? रात में वहीं रुके। कितना ठहरने का क्या व्यवस्था है? ठहरने का वहाँ पे रुके थे हम लोग, कौन सा था वहाँ पे, वहीं पे बैठ गए थे ना, ये पार्वती भवन करके है, हाँ। वहीं पे बैठने का इतना है, 2-3 घंटे बैठ सकते हो आप ऐसे ही ना, कोई लॉकर वगैरह का भी वहीं पे है सब सिस्टम।
वहाँ पैसा नहीं लेते? नहीं नहीं। वो जो बड़ा भवन बना हाँ है, भवन बना। उसी में थोड़ा ठहरे फिर सुबह दर्शन हाँ कर। जी हाँ जी। रात में नींद नहीं हुआ? ठहरना इन द सेंस मतलब बैठे बस, वो ठहरना नींद क्या, नहीं हुआ? नींद हुआ नहीं ना। अर्ली मॉर्निंग निकलना था, वही 4 बजे के। रास्ता देखा রাস্তা দেখা না নীলগাই না নাকি? হ্যাঁ নীলগাই তো, গুগলে লাগান। দিন রাত 24 ঘন্টা দর্শন চলে বৈষ্ণোদেবীতে। হাঁটার রাস্তাটা খুব সুন্দর, একদম পাকা ব্যবস্থা, উপরে টিনের শেড আছে, ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা না। সুতরাং দর্শনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা না, সারাক্ষণ দর্শন চলছে। कहाँ जा रहे हो? कहाँ? नीचे कटरा, कटरा दर्शन हो गया, सब दर्शन हो गया। चलो दिखाई दे रहा है। জীবনের চলার পথে যদি একটু চোখ কান খোলা রাখেন, কত কি দেখবেন, কত ধরনের মানুষ, কত মনের মানুষ। দেখছেন না ছোট ছোট বাচ্চাগুলো কীভাবে মা বাবার সাথে এসেছে, মা বাবারও সাহস কত দেখুন, বাচ্চাগুলোকে নিয়ে এসেছে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে। আমাদের বাড়ির বাচ্চারা তো বাইরে বেরোতেই চায় না, তাদেরকে মা বাবারা বাইরে বেরোতে দিতেই চায় না। নন বেঙ্গলিদের মধ্যে এটা খুব রয়েছে, তারা বাচ্চাদেরকে ছোটো থেকে এই সংস্কারের মধ্যে রাখে, তাদেরকে নিয়ে যায় বিভিন্ন ধর্মীয় স্থান। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর কত ধরনের মানুষ, কারোর সাথে কারো মিল নেয়, কারোর সাথে কারো মতের মিল নেই, এক একজন এক এক মতের মানুষ দেখবেন, খুব ভালো লাগে। আমি বোধহয় এই জন্য বোধহয় ঘুরে বেড়াই, এই বিভিন্নতার মধ্যে, এই বৈচিত্র্যের মধ্যে নতুন কিছুকে খুঁজে পাওয়ার স্বাদ, তাই না? এত কিছুর মধ্যে, এত ভ্যারাইটির মধ্যে যেটা নতুন কিছু পাওয়া যায়, যদি কিছু একটু পাওয়া যায়, ওই জন্য ঘোরা বেড়ার কিছু। এই দর্শনের রাস্তায় কিন্তু অনেক কিছু আপনি দেখতে পাবেন। এই 7 কিলোমিটার আবার বাকি কাটরা পৌঁছাতে। দর্শনের রাস্তায় আপনি অনেক কিছু দেখতে পারবেন। আমি ওই ছোট ছোট করে একটু একটু করে ছবি তুলেছিলাম, বিভিন্ন মজা মজা করে করে, আর দেখতে দেখতে যাচ্ছিলাম। কত বৈচিত্র্য, কত ভ্যারাইটি, কত ধরনের মানুষ, তার মধ্যে পশু পাখি সবাই কী সুন্দর বিচরণ করছে, কারোর সাথে কারো ঝগড়াঝাটি নেই। ফেরার পথে মারাত্মক ঘটনা ঘটে। রাত্রি তখন প্রায় 9:30 10টা বাজে। আমরা শম্পা এবং ভোলাবাবুর সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছিলাম না, বাকি সবাই নেমে এসেছে। প্রায় 10:30 হঠাৎ দেখি শম্পার ফোন, স্যার মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমরা কী হলো? বলে ভোলাবাবু মাথা ঘুরে ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, আমি একটু ট্রিটমেন্ট করে নিয়ে আসছি সাথে করে। সে কি অবস্থা! আমরা তো সবাই অবাক হয়ে গেলাম, এ কী করে হলো? ঘোড়ার উপর থেকে ভোলাবাবু পড়ে গেছে, মাথা সত্যি দেখছি মাথা ফেটে গেছে। আর রাত্রি তখন 10:30 বাজে। আমি নিয়ে গেলাম আবার ওষুধের দোকানে, ওখানে গিয়ে একটা ইঞ্জেকশান দিয়ে তারপরে ঘরে নিয়ে আসলাম। কী মারাত্মক অবস্থা দেখুন। একটা চিন্তা থাকে না, গ্রুপে যখন আমরা সবাই যাই, সবার জন্য চিন্তা করতে হয়। এইখান থেকে অর্ধকুমারী কিন্তু মাত্র 400 মিটার। ইচ্ছে করলে আপনি ঘুরে আবার ওই রাস্তা দিয়ে আসতে পারেন। আর দেখুন এখন কটা বাজে, 2:18। তো মোটামুটি আনুমানিক ঘন্টা খানিকের মধ্যেই আমি কিন্তু দুবে, হোটেল দুবে ঠিক আছে, রাত কাটানোর জন্য ঠিক আছে। গতকাল রাত্রে ভালো ঘুম হয়েছে, তারপরে গিজার আছে, কোমোট আছে, বেড ফেডগুলো ঠিক আছে। 750 টাকা ভাড়া, 3 বেডরুম। দেখুন এই যাত্রাপথে যদি আপনি রাস্তায় কোনো নোংরা ফেলেন, তাহলে আপনার যাত্রা কিন্তু অসফল। যদি আপনি পরিবেশ দূষণ হয় এইরকম কোনো রকম নোংরা ফেলেন, অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার করেন এবং সেটা যদি ফেলেন, তাহলে কিন্তু আপনার এই যাত্রা বেকার। যদি আপনি এই যাত্রাপথে কারোর সাথে ঝগড়াঝাটি করেন কোনো কারণে, হতেই পারে আপনার মধ্যে সেই সহনশীলতা নেই, তাহলে কিন্তু এই যাত্রা বেকার। যদি এই যাত্রাপথে আপনি পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব চর্চা করেন, তাহলে আমার মনে হয় এই যাত্রা বেকার আছে। আর একটা বলি ফাইনালি, যদি এই যাত্রাপথে আপনি কোনো নেশার সামগ্রী ব্যবহার করেন,
তাহলে আমি বলবো এই যাত্রা শুধুমাত্র অর্থের অপচয় আর টাইম পাস ছাড়া কিচ্ছু নয়, কিচ্ছু ফল পাবেন না আপনি। বরঞ্চ এই যাত্রাপথে আপনাকে একা হোক, একাই বেস্ট। আমি যেমন একাই হাঁটছি, একা যাত্রা করতে করতে আপনাকে সংকল্প নিতে হবে যে মাতাজির দর্শন যখন করলাম তখন আমি আমার আগামী দিনে যা কিছু আমার মধ্যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। হে প্রভু, সব কিছু আপনার দান। এই যে আমার মধ্যে যা কিছু দোষ ত্রুটি রয়েছে তা আপনি কাস্টমাইজ করেছেন, আপনি দিয়েছেন। এগুলোকে সংশোধন যাতে করতে পারি সেই দিশা রাস্তা বা সেই পথ আপনি আমাকে দেখান প্রভু। ঈশ্বরের কাছে আপনাকে এই প্রার্থনা করতে হবে, তবেই এই যাত্রা আপনার সার্থক হবে। হ্যাঁ, নাহলে শুধু নিছকই কয়েকটা পাথর দেখা, একটু আনন্দ ফুর্তি করা ছাড়া কি শরীরে স্ট্যামিনা কি আছে আপনার, এটা তো যাচাই হবেই এই যাত্রায়। আপনার শরীরে মারাত্মক স্ট্যামিনা রয়েছে এখন। আমার 63 ইয়ার্স, 63 বছর বয়স। আমি দেখুন 1 ঘন্টা 6 কিলোমিটার হাঁটলাম। নর্মালি প্লেন ল্যান্ডে কিন্তু 1 ঘন্টা 6 কিলোমিটার হাঁটতে লাগে। আর এখানে পাহাড়ের উপর যদিও নামার সময় হাঁটাটা একটু সহজ হয়, তো হাঁটলাম। এতে বুঝাই যায় যে না শরীর অনেকটা সুস্থ আছে। নো প্রবলেম, কোনো প্রবলেম হলো না আমার, একদম পুরো হেঁটে চলে আসলো। সাথে থাকুন, সামনে আরও কথা আছে। 10-12 দিনের মধ্যে কাশ্মীর ট্রিপ উইথ অমরনাথ এবং কাটরা তো অবশ্যই থাকবে, তার মধ্যে শ্রীনগর। এই 3টি পয়েন্ট, অমরনাথ, শ্রীনগর এবং কাটরা, এই 3টি পয়েন্ট 10-12 দিনের মধ্যে দেখা যায়। এরকম একটা সুন্দর পরিকল্পনা আমি আপনাদের দিয়ে দিই। এটা আমার দ্বিতীয়বারের ট্রিপ। তার আগেও একবার এসেছি, ওটা আমার অত মনে নেই 2015 সালে, কিন্তু 2023 এবং 2024কে কম্পেয়ার করে আমি আপনাদের একটা সুন্দর ট্রিপ বলি। এটাকে আপনারা ফলো করতে পারেন। খুব অল্প খরচের মধ্যে, অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে। না, প্রথম তো ধরে নেন যে জুলাই মাসের 10 তারিখে আপনার পারমিট আছে অমরনাথে, সে বালটাল থেকে হোক পেহেলগাঁও থেকে। বালটাল হলে 1 দিন, পেহেলগাঁও হলে 3 দিন। পারমিট যদি পেহেলগাঁও দিয়ে হয় তাহলে কিন্তু টাইম বেড়ে যাবে, তখন 12 থেকে 13 দিন পর্যন্ত লাগতে পারে পুরো প্রোগ্রামটাকে শেষ করতে ঠিকঠাকই। আর যদি বালটাল থেকে হয় তাহলে 11 থেকে 12 দিনের মধ্যে কিন্তু আপনি প্রোগ্রাম শেষ করতে পারবেন। আচ্ছা, আমি ধরে নিই বালটাল দিয়েই আপনি যাবেন, তাহলে কী হবে? তারপর আমি পেহেলগাঁও দিয়ে আপনাদের বলছি। তাহলে 10 তারিখে আপনার পারমিট, জুলাই মাসের 10 তারিখে। আপনি জুলাই মাসের 7 তারিখে জম্মু তাওয়ায় পৌঁছে যান। জম্মুতে পৌঁছে যান জুলাই মাসের 7 তারিখ। কোন ট্রেনে আসবেন, কীভাবে আসবেন, সেগুলো আমি বলছি না, তাহলে টাইমিংস বলে দিই আপনাকে। জুলাই মাসের 7 তারিখ আপনি জম্মুতে আসেন। 7 তারিখে যে কোনো সময় জম্মুতে ঢুকে জম্মুর কিছু দ্রষ্টব্যস্থান আছে এবং সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোকে দেখবেন, মিস করবেন না। আমি কিন্তু গত বছর জম্মুতে কিচ্ছু দেখি না, এবার আপনাদের বলি জম্মুতে কিন্তু খুব ভালো। এবার দেখলাম 2-3টে পয়েন্ট দেখেছি, কিন্তু আরও অনেক পয়েন্ট আছে জম্মুতে, আপনি দেখুন। RFID কার্ড ফাট কিচ্ছু বানাতে হবে না, যাত্রা পারমিট আপনার কাছে করাই আছে। 8 তারিখ আপনি জম্মুর বাকি আরও কিছু দেখুন এবং থাকুন জম্মুতে। জম্মু খুব ভালো লাগবে এবং চিপে, খুব সস্তা জায়গা। আমি ধরে নিচ্ছি আপনি 7 তারিখে বেলা 12টার মধ্যে জম্মু ঢুকছেন, তো সেদিন তো সব পয়েন্টগুলোকে দেখতে পারবেন না। একদম স্টেশনের কাছে কম দামের আপনি হোটেল পেয়ে যাবেন, কম দামে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। তাহলে 8 তারিখটা আমি ধরে নিচ্ছি আপনার। এবার 8 তারিখে একটা গাড়িওয়ালার সাথে কথা বলে নিন, টেম্পু ট্রাভেলার। যদি আপনার বড় টিম হয়, ছোটো টিম হলে 4 চাকার গাড়ি যাই হোক, টেম্পু ট্রাভেলার 12-13 জন হলে অবশ্যই কথা বলুন। 5000 টাকা পার ডে হিসাবে আপনি ভাড়া পেয়ে যাবেন। সময় বিশেষ হয়তো একটু কম হতে পারে, বেশি হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনা, কারণ আগামী বছরে তো 2025 এই রেট থাকবে না। হ্যাঁ, সুতরাং একটা গাড়ি ভাড়া করেন 5000 টাকা পার ডে। হয়তো কেউ আপনাকে পরামর্শ দেবে ভগবতী নগর ঢোকার জন্য, আমি বলছি ঢুকবেন না। ঢুকলে কিন্তু একটা দিন আপনার নষ্ট হবে এবং ওখানে অনেক নিয়ম কানুন, অনেক সিকিউরিটি, আপনি কিছুতেই পার্সোনাল কোনো কাজ করতে পারবেন না। আর বাইরে যদি কোনো হোটেলে থাকেন, কম পয়সা হোটেল, তাহলে কিন্তু আপনি নিজস্ব কাজ করতে পারেন, ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারছেন। এটা একটা সুবিধা আছে। RFID কার্ডটা বানাবেন না, আগে বানানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন হয় না ওটা। ঠিক আছে, চলুন এবার তাহলে আপনি একটা গাড়ি ভাড়া করলেন। আপনার কবে আছে? 10 জুলাই আপনার যাত্রা বালটাল থেকে। আগে আমি বালটাল থেকে বলছি। তাহলে কী দাঁড়ালো গল্পটা এবার?
8 তারিখ 7 তারিখে ঢুকলেন, রেস্ট। 8 তারিখে ঘোরাঘুরি করলেন, রেস্ট নিলেন। 9 তারিখে টেম্পো ট্রাভেলারটাকে কালেক্ট করুন, ওর সাথে কথা এইভাবে বলুন, 9 তারিখ থেকে 6 দিনের জন্য বুক করুন গাড়িটিকে, বেশি লাগবে না। এবার কি করলেন, গাড়িটাকে 6 দিনের জন্য ভাড়া করলেন, তাহলে 9 থেকে 6 দিন হচ্ছে 14 তারিখ অবধি ভাড়া করুন গাড়িটাকে। আর ওর সাথে যে ট্যুর কন্ডাক্টর, মানে যেভাবে ট্যুরটাকে ডিজাইন করবেন সেটা আমি বলি, এটাই হচ্ছে আসল বিষয়। 9 তারিখে ভোরবেলায় ও আপনাদের পিক আপ করবে, লাগেজ ফাগেজ সব নিয়ে নেবেন গাড়িতে হলো। আচ্ছা 6 দিনে আপনি 12 জন যদি থাকেন তাহলে মাথা পিছু খরচ হচ্ছে 2,500 টাকা, পার ডে কত এক একজনে আনুমানিক 400 টাকা, ঠিক আছে, একদম মিনিমাম চার্জ। আর 6 দিনের জন্য 2,500 টাকা আপনার গাড়ির জন্য দিতে হবে, শেয়ার করতে হবে। যদি আপনি নর্মালি যান তাহলে জম্মু থেকে বালটালের ভাড়া আছে 1200 টাকা গাড়ি ভাড়া। বালটাল থেকে শ্রীনগর যাবেন, ওখান থেকে 1000 টাকা ভাড়া আছে। শ্রীনগর থেকে কাটরা আসবেন, 1000 টাকা ভাড়া আছে, অনেক টাকা পড়ে যাবে। এই জন্য গাড়ি আপনাকে রাখতে হবে, গাড়িতে অনেক সুবিধা আছে। আচ্ছা এবার কি করলেন, 9 তারিখে আপনি গাড়িটাকে বলুন ভোরবেলা আপনাদের তুলে নেবেন, তুলে নিল ভোরবেলায়। এবার ও আপনাদের, এখনও কিন্তু আপনি RFID কার্ডটা বানাবেন না, ও আপনাকে সন্ধ্যা 6টা নাগাদ বালটালে পৌঁছে দেবে। ওকে চলো, নাইস, সাথে থাকুন, তারপরে বলছি আবার বাকি। আমি কাটরার একদম কাছাকাছি চলে এসেছি, অনেকটা নিচে চলে এসেছি, আর 1-1.5 কিলোমিটার রাস্তা আছে। হ্যাঁ, আমি মনে হচ্ছে একদম ঘন্টা 2-এর মধ্যে নিচে নেমে যাবো। চলুন এবার তাহলে কি হলো, আপনি সন্ধ্যা 6টার মধ্যে পৌঁছে যাচ্ছেন বালটাল। বালটালে গিয়ে প্রথমে আপনাকে ও পার্কিংয়ে নামিয়ে দেবে। পার্কিং থেকে আপনি কিচ্ছু করবেন না, প্রথমে আসুন RFID কার্ড বানান। পার্কিং থেকে RFID কার্ডটা একদম সিকিউরিটি চেকিংয়ের বাইরে আছে, কারণ সিকিউরিটি চেক করে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এইবার কিন্তু RFID কার্ড লাগবে, তো সিকিউরিটি চেকিংয়ের বাইরে আছে RFID কার্ড কাউন্টার, ওখানে সবাই মিলে কার্ডগুলো বানিয়ে নেন। গাড়িকে পার্কিংয়ে রেখে দেন, গাড়ির ড্রাইভারের মোবাইল নাম্বার আপনার কাছে রাখুন, ওকে ছেড়ে দিন। এবার আপনি টেন্টের এরিয়াতে ঢুকছেন, টেন্টের জন্য আপনাকে কোনো সমস্যা নেই, এক জায়গায় সিকিউরিটি চেক করে বাইরে লাগেজগুলো রাখুন। টেন্টে ফট করে ঢুকবেন না, 1জন 2জন কেউ গিয়ে পুরো টেন্ট ভালো করে দেখে কত টাকা লাগবে ভাড়া ঠিক করে নিন। 2 দিন আপনাকে টেন্টে নাইট স্টে করতে হবে, সুতরাং একটা ভালো টেন্ট, 12 সিটের টেন্ট আছে, 10 সিট 12 সিটের টেন্ট আছে, নো প্রবলেম। একটা ভালো টেন্ট নিয়ে নেন, কারণ 2 দিন আপনাকে থাকতে হবে, 2 রাত কিন্তু স্টে করতে হবে। ওকে চলুন এবার লাগেজ নিয়ে টেন্টে চলে আসুন। টেন্ট আপনি বেস ক্যাম্পের মধ্যে যে কোনো এরিয়াতে নিতে পারেন, নো প্রবলেম, কেন প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে একই ডিস্টেন্স কভার করতে হবে, খুব বেশি এদিক ওদিক হয় না, হেরফের হয়। ফাইন, রেস্ট নিন, বেশি দেরি করবেন না। ভিতরে ভান্ডারা চলছে, বেস ক্যাম্পের ভিতরে ভোজন করে নিন, ফ্রি ভান্ডারা। আচ্ছা ভান্ডারা যেখানে চলছে না ওই সব দিকে যদি আপনি যেতে পারেন, কিন্তু অসুবিধাটা কোথায় দেখুন, ভিতরে কিন্তু আপনার টোটো চলছে না বা এরকম কোনো গাড়ি নেই যে আপনি হেঁটে হেঁটেই আপনাকে যেতে হবে, তা কিন্তু সারাদিন জার্নি করার পর খুব বেশি ভালো লাগবে না। তো চলুন এবার আমরা যাই ভান্ডারা। আপনি যদি পরে কখনো কাশ্মীর বেড়াতে যেতে চান তাহলে আমার ভিডিও কিন্তু খুব কাজে লাগবে। একটু লম্বা হয়েছে ভিডিওগুলো, একটু সময় নিয়েছে, কিন্তু দেখুন খুব বিস্তারিতভাবে খুব ভালোভাবে সব কিছু আপনাদের গাইডেন্সের জন্য এটা করা হয়েছে।